নানা সংকটে আরও নাজুক হয়েছে ব্যবসার পরিবেশ, সমাধানে কার্যকর পদক্ষেপের তাগিদ। এক যুগ পর দিনের রেকর্ড ভেঙে বৈশ্বিক স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন, বিনিয়োগ বাড়ছে রূপায়। আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গেল অর্থ বছরে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়নি খুব একটা, উল্টো আরও অবনতি ঘটেছে সার্বিক পরিবেশ। কঠিন হয়েছে আইন কানুনের তথ্য প্রাপ্তির সুযোগ, আর আরও অবনতি ঘটেছে শ্রম নিয়ন্ত্রণ, বাণিজ্য সহজীকরণ সহ কয়েকটি সূচকের। সংকট কাটাতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ আমলে নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। করোনার পর থেকেই অভ্যন্তরীণ বৈশ্বিক নানামুখী সংকটে ধুঁকছেন দেশের শিল্পোদ্যোক্তারা, যা বহুগুণে বাড়ে আওয়ামী আমলের ভুল নীতির কারণে। সরকার পরিবর্তন হলেও এই এক বছরে খুব একটা বদলায়নি সার্বিক পরিস্থিতি। সম্প্রতি যা উঠে এসেছে ব্যবসায়ী সংগঠন এমসিসিআই ও গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের জরিপে। প্রতিবেদন অনুযায়ী বছর ব্যবধানে ব্যবসার পরিবেশের মান সামান্য বেড়ে 60-এর কাছাকাছি পৌঁছালেও তাকে নাজুক বলছেন ব্যবসায়ী নেতারা। এই উদ্যোক্তার মতে নানা কারণে এখনো সংকটে ছোট বড় সবাই, যার প্রভাব পড়বে দীর্ঘমেয়াদে। এতগুলো চ্যালেঞ্জ ফেস করার মতো এবং ক্রনোলজিক্যালি ফেস করার মতো ফাউন্ডেশন আমাদের দেশের অ্যাকচুয়ালি ইকোনমিটা অতটা স্ট্রং না। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ভালনারেবিলিটিটা ইকোনমিকে একেবারে ইন দ্য ডার্ক করে দিয়েছে। ইকোনমিটা এখন আর মনে হচ্ছে না যে কারোরই প্রায়োরিটি। একটার পর একটা আমরা কিন্তু এক ধরনের সংকট কাটিয়ে এসেছি। কোভিডের পর অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো অনিশ্চয়তার জায়গায় তৈরি আছে, বিশেষ করে বিনিয়োগ খরা একটা বিষয়, আর একটা হচ্ছে ব্যবসার পরিবেশের বিষয়টা। বিবিএক্স জরিপ অনুযায়ী আইন কানুনের তথ্য প্রাপ্তি, শ্রম নিয়ন্ত্রণ, বাণিজ্য সহজীকরণ, প্রযুক্তি গ্রহণ, পরিবেশ আইনের মতো সূচকগুলোতে পরিস্থিতির অবনমন ঘটেছে গেল এক বছরে। তবে সবচেয়ে বেশি বাধার মুখে পড়তে হয়েছে ব্যবসার অবকাঠামো সূচকে। এই সময় অর্থায়ন ও জমি প্রাপ্তিতে উন্নতির কথা বলা হলেও তাকে যথাযথ মনে করছেন না বিকেএমইএ সভাপতি। যে দিক দিয়ে দেয় এদিক দিয়েই সমস্যা। আমরা সবচেয়ে বেশি যেটা সমস্যা ফেস করছি, যে বর্তমান সরকার মনে করছে না যে পলিসিগুলি হওয়া দরকার এবং এই পলিসিগুলি করার জন্য ব্যবসায়ীদের সাথে কথা বলা দরকার, এটা ওনারা মনে করছেন না, যার কারণে আমাদের সমস্যাগুলি সমাধান হচ্ছে না। ইট ইজ নট যে উই ডু নট ওয়ান্ট টু ইনভেস্ট, বাট দ্য এনভায়রনমেন্ট আমাদেরকে ইনভেস্ট করতে দিচ্ছে না। এটার থেকে উত্তোলন করার জন্য খুব আপনার গিয়ে ডেডিকেটেডলি ফোকাসড যদি অ্যাটেনশন না দেওয়া হয়, আমরা স্টিল সেক্টর, সিমেন্ট সেক্টরে যারা আছি, আমরা দেখছি যে অনেকেই ধ্বংস হয়ে যাবে। তৈরি পোশাক, চামড়া, আবাসন, খুচরা ও পাইকারি ব্যবসা, ওষুধ সহ মোট 12টি খাতের উপরে এই জরিপ চালিয়েছে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও এমসিসিআই। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বড় পতন বৈশ্বিক স্বর্ণের বাজারে। 2013 সালের পর মাত্র একদিনে প্রায় $6.5 কমে আউন্স প্রতি স্বর্ণের দাম দাঁড়ায় $4,015। মূলত চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা কিছুটা কমায় মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী ও অতিরিক্ত কেনার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে স্বর্ণ প্রতি আউন্স বিক্রি হচ্ছে $4,074। এর আগে মার্কিন সুদহার হ্রাস, শুল্ক আলোচনা ও মার্কিন শাটডাউনকে কেন্দ্র করে গেল 20 অক্টোবর রেকর্ড $4,400 পৌঁছয় স্বর্ণের দাম। একই অবস্থা রূপার বাজারেও। 2021 সালের পর দিনের ব্যবধানে 8% কমেছে ধাতুটির দাম, বিক্রি হচ্ছে আউন্স প্রতি $48। স্বর্ণের পাশাপাশি রূপার দিকেও বাড়ছে বিনিয়োগকারীদের নজর। ব্লুমবার্গ বলছে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা 100 মিলিয়ন আউন্সের বেশি রূপা নিজেদের সংগ্রহে রেখেছেন। এমন অবস্থায় সরবরাহ সংকটে রূপার বৃহত্তর বাজার ভারত, আতঙ্ক ছড়িয়েছে লন্ডনেও।
ভূরাজনৈতিক অস্থিরতায় স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি বেড়েই চলেছে রূপার দামও। চলতি বছরে এখন পর্যন্ত ধাতুটির দাম বেড়েছে ৮০% বেশি। সবশেষ অক্টোবরে 4 দশকের রেকর্ড ভেঙে যা পৌঁছায় আউন্স প্রতি $54। যদিও রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎই 7% দরপতন ঘটে। দাম বাড়ার এই প্রবণতায় এই ধাতুর দিকে নজর বাড়িয়েছেন বিনিয়োগকারীরা, যার সবচেয়ে বড় উদাহরণ পার্শ্ববর্তী দেশ ভারত। প্রতি বছর দীপাবলি আর পুজোর উৎসবকে কেন্দ্র করে বাড়ে গহনা কেনার হিড়িক। কিন্তু এবারের মৌসুমে স্বর্ণের অতিরিক্ত দামের কারণে বাড়ে রূপার চাহিদা। তবে সরবরাহ সংকটে পড়ায় ভারতে রূপার প্রিমিয়াম ছাড়িয়ে যায় বৈশ্বিক মানদণ্ড। আগে যা প্রতি আউন্সে বিক্রি হতো কয়েক সেন্টে, এখন তা পৌঁছেছে সর্বোচ্চ $5। মূলত সরবরাহের প্রধান উৎস চীন এক সপ্তাহব্যাপী ছুটিতে বন্ধ থাকায় নজর বাড়ে লন্ডনের বাজারে। বিশ্ববাজারের ভিত্তি স্থাপন করা লন্ডনের ভোল্টগুলিতে $36 বিলিয়ন রূপা থাকলেও এর বেশিরভাগেরই মালিকানা এক্সচেঞ্জ ও ট্রেডেড তহবিলের হাতে। বিশ্বব্যাপী অস্থিরতার মাঝে বিনিয়োগকারীরা রূপালী ইটিএফ বেছে নেওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলছেন বিশ্লেষকরা। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডিজিটালে বিনিয়োগকারীরা 100 মিলিয়ন আউন্সের বেশি রূপা মজুত করেছেন। আর গত 3 সপ্তাহে দুবাইয়ের বাজারে মজুত কমেছে 20 মিলিয়ন আউন্স, যা 25 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় পতন। সিলভার ইনস্টিটিউটের তথ্য বলছে 2021 সালে রূপার চাহিদা মোট সরবরাহকে ছাড়িয়ে যায়, যার পরিমাণ ছিল 678 মিলিয়ন আউন্স। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। চট্টগ্রামে ইউসিবি ব্যাংক থেকে দরিদ্র মানুষের নামে ঋণ দেখে 250 কোটি টাকা লোপাটের প্রমাণ পেয়েছে দুদক। চ্যানেল 24-এর প্রতিবেদন প্রচারের পর মাঠে নামে সংস্থাটি। তবে এত বড় কেলেঙ্কারির পরও কোনো পদক্ষেপ নেয়নি ব্যাংকটি। ফলে ঋণের জালে আটকে পড়া মানুষগুলো রয়েছে ঘোর বিপদে। আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। কক্সবাজারের ঈদগড় ও বান্দরবনের 22 জন দিনমজুরের নাম ব্যবহার করে ইউসিবি পিএলসির চট্টগ্রামের চকবাজার শাখা থেকে 250 কোটি টাকা তুলে নেয় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আশীর্বাদ পুষ্ট একটি চক্র, যা উঠে আসে চ্যানেল 24-এর অনুসন্ধানে। আগস্টে প্রতিবেদন প্রচারের পর কেমন আছেন প্রতারণার শিকার সেই মানুষগুলো তা জানতে আবারও ঈদগড়ে চ্যানেল 24। তাতে জানা গেল ঋণের বোঝা নিয়ে তাদের আতঙ্ক আর দুর্বিষহ জীবনযাপনের কষ্টগাথা। আমার স্বামী যখন নোটিশের খবর শুনছে, আমার দেশ থেকে পলাতক হয়ে গেছে। আমাকে বলছে ব্যাংকে তুমি গেছো না, আমি ব্যাংক দেখিও নাই, চিনিও নাই, আমি ব্যাংক যাইও নাই। বাসায় ছেলেবেলে আছে, ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে বিষ খাওয়া ছাড়া কোনো আর উপায় নেই আমাদের। প্রতারক চক্রের সহযোগী ছিল স্থানীয় আবুল কালাম, নুরুল আনোয়ার, মুস্তাফিজ ও শাহজাহান। অবাক করা ব্যাপার হচ্ছে, প্রতারিত হয়েছে তারাও। যেমন কালামের নামে ব্যাংকের পাহাড়তলি শাখা থেকে 8 কোটি টাকা ঋণ নেয় চক্রটি। কিছু পরিমাণ টাকা আমাদের ভিকটিমকে দিয়েছে। দেওয়ার পরে এগুলা শেষ হওয়ার পরে আমরা বছর 2 পরে জানতে পারি যে আমাদের নামে ব্যাংক থেকে ইসুবি ব্যাংক থেকে লোন আসছে। তথ্য বলছে ঋণ নেওয়ার সময় দরিদ্র মানুষগুলোর নামে জমির দলিল বানিয়ে সেগুলো ব্যাংকের কাছে মর্গেজ দিয়েছিল চক্রটি। অভিযোগ মিলেছে এসব কাজ হয়েছে ব্যাংকের তৎকালীন এমডি আরেফ কাদেরী, ডিএমডি আলমগীর অপু এবং চকবাজার শাখার ম্যানেজার আব্দুল হালিম চৌধুরীর সহায়তায়। তবে সার্বিক বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করা হলে বক্তব্য দিতে অস্বীকার করেন ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা। ফরমাল কোনো কিছু জানার থাকে আপনি কাইন্ডলি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। হচ্ছে যদি কোনো কিছু বলার থাকে আপনার সম্পাদক মারফত আমি সেটা আপনাকে জানিয়ে দেব। ব্যাংক আইন বিশেষজ্ঞরা বলছেন পুরো ঘটনাটি বাংলাদেশ ব্যাংকের খতিয়ে দেখা উচিত, না হয় ঋণের বোঝা থেকে মুক্তি পাবে না গরিব মানুষগুলো। বাংলাদেশ যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, সেই ইউনিটের মাধ্যমে যদি এটা তদন্ত হয় তাহলে প্রকৃত সত্যটা বের হয়ে আসবে। তবে চ্যানেল 24-এ প্রতিবেদন প্রচারের পর এ নিয়ে তদন্তে নেমেছে দুদক। প্রাথমিকভাবে মিলেছে অভিযোগের সত্যতাও। টাকাগুলো প্রকৃতপক্ষে যারা নিয়েছে ফলদমানি করলে বোঝা যাবে টাকাগুলো কোথা থেকে কোথায় গিয়েছে। ওই কাজটা আমরা করতেছি। তুলে নেওয়া 250 কোটি টাকা ঘুরে ফিরে সাইফুজ্জামানের পরিবারের কাছে গেছে বলে ধারণা ভুক্তভোগী ও তদন্ত সংশ্লিষ্টদের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বিমানবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। টেলিফোনে গণমাধ্যমকে এই কথা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। বলেন, কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে
পণ্য আমদানি খালাস। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে বাণিজ্য স্বাভাবিক রাখতে বিমানবন্দরে 24 ঘন্টা 3 শিফটে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় ঢাকা কাস্টম হাউস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জানান, এর মাধ্যমে ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও উপকৃত হবে এবং পণ্য খালাসের প্রক্রিয়া আরও গতিশীল হবে। ডেলিভারিটা আমাদের কোনো হয়রানি হয় নাই, জাস্ট সময় নষ্ট হইতেছে, যে দূরত্বর কারণে সময় নষ্ট হইতেছে। পণ্যগুলো আসতে প্রায় এখানে কাগজ জমা দিলে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। আমি বলবো আসলে গেটগুলো যদি ওদিক থেকে কোনো গেট খুলে দেওয়া হয়, ব্যবস্থার কাছাকাছি কোনো গেট খুলে দেওয়া হয়, আমাদের জন্য খুব ভালো হবে। ইন্ডিগোটা 3টা বাতিল হয়েছিল, 3টার বাদ বাকি যে দুইটা ফ্লাইটের যে প্যাসেঞ্জার তাদেরকে 25 তারিখের মধ্যে তারা রিশিডিউল করে দিয়েছে। মার্কেন্টাইল ব্যাংক PLC বিজনেস 24 একটা বিরতি নিয়েছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। এটা একটু দেখেন তো, সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হচ্ছে আজকের লেনদেন, 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5094 পয়েন্ট। লেনদেন ও শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দান বেড়েছে 145টি, কমেছে 178টির, অপরিবর্তিত 74টি, 355 কোটি টাকা। সূচকের নিম্নমুখী ধারায় শেষ হচ্ছে চট্টগ্রাম লেনদেন, সার্বিক সূচক 13 পয়েন্ট কমে সূচক দাঁড়িয়েছে 14,289 পয়েন্ট। লেনদেন ও শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 72টি, 93টির, 18টির, লেনদেন হচ্ছে 12 কোটি টাকা। আবার স্বাগত, দেখছেন মার্কেন্টাইল ব্যাংক PLC বিজনেস 24। শুল্ক কর আদায় প্রতিবারের মতো এবারও পিছিয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে সার্বিকভাবে শুল্ক ও কর আদায় ঘাটতি হয়েছে 8,899 কোটি টাকা। তথ্য বলছে এই সময় সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 99,904 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 91,005 কোটি টাকা, যেখানে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, ভ্যাট ও আয়কর এই 3 খাতের মধ্যে লক্ষ্য পূরণ হয়েছে কেবল ভ্যাট খাতে। সংশ্লিষ্টরা জানায়, চলমান রাজনৈতিক অস্থিরতায় গতি কমেছে, ব্যবসা বাণিজ্যে কমেছে অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ও। তবে করের আওতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিত করা, কর ফাঁকি প্রতিরোধ ও ফাঁকি দেয়া রাজস্ব আদায়ে বাড়তি তৎপরতার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, এবার জানিয়ে দেব আজকের পুঁজিবাজারের দিন শেষের খবরাখবর। সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে আজকের লেনদেন। সার্বিক সূচক 5 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে 5094 পয়েন্টে। লেনদেন হয় শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 145টির, কমেছে 178টির, অপরিবর্তিত রয়েছে 74টির দাম। লেনদেন হয়েছে 355 কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয়েছে আজকের লেনদেন, 13 পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,289 পয়েন্টে। লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 72টির, কমেছে 93টির, অপরিবর্তিত রয়েছে 18টির দাম। লেনদেন হয়েছে 12 কোটি টাকা। দর্শক, জানাচ্ছিলাম পুঁজিবাজারের আজকের সবশেষ লেনদেনের খবর।